স্যার আমি যদি আপনাকে সহজ করে বলি যে আপনি আসলে সংস্কার বলতে কি বোঝেন, মানে আসলে আমরা যে সংস্কার সংস্কার বলছি কোন জায়গায় আসলে সংস্কারগুলো করা দরকার, এবং সেটি এই যে এই সরকার, এই সরকারের পক্ষে কতটা সম্ভব হবে যদি রাজনৈতিক দলগুলো এই সরকারকে শেষ পর্যন্ত সহযোগিতা না করে বা ততটুক সময় পর্যন্ত সহযোগিতা না করে। আমরা দেখছি যে বিএনপি এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করছে যে নির্বাচন হোক, সামনে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক, যদিও তারা সংস্কারের পক্ষে আছে। তো এটিকে আসলে মানে আপনি কোন একটা সংকটময় পরিস্থিতি তৈরি করবে কিনা বা নতুন করে, আপনি কি মনে করেন? আপনি দেখুন যে আমাদের যে সংবিধান, আমাদের সংবিধানে কিন্তু আমাদের সংবিধানের প্রস্তাবনা সেখানে কিন্তু গণতন্ত্রের কথা বলে, এবং সংবিধানের অনুচ্ছেদ 11 সেখানেও কিন্তু গণতন্ত্রের কথা বলা হয়েছে। তো দীর্ঘদিন যাবৎ কিন্তু আমাদের দেশে গণতন্ত্র ছিল না, এবং গণতন্ত্র না থাকার কারণে জবাবদিহিতা ছিল না। আমাদের যে রাজনৈতিক বিতর্ক, আমাদের একটি রাজনৈতিক বিতর্ক, সেটা হচ্ছিল একটি সরকারের মেয়াদ অবসানের পর কোন ধরনের সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে। তো একদা কিন্তু এটাকে কিন্তু এই যে রাজনৈতিক বিতর্ক, এই বিতর্কটা কিন্তু একদা এটাকে মীমাংসা করা হয়েছিল। তখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত ইসলাম একযোগে আন্দোলন করেছিল, এবং বিএনপি তখন সংসদে একতরফাভাবে বিল এনে তত্ত্বাবধায়ক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত বিলটি সংসদে পাশ করে, এবং পাশ পরবর্তী দেখা যাচ্ছে যে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এখন এই যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, যে এটা যদিও অন্যান্য রাজনৈতিক দল সংসদের বাইরে ছিল, কিন্তু এটা কিন্তু হচ্ছিল সকল দলের আকাঙ্ক্ষা বা জন আকাঙ্ক্ষায় কিন্তু এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীন প্রথম যে নির্বাচনটি হয়েছিল 1996 সালে, ওই নির্বাচনে আমরা দেখলাম যে বিএনপি কিন্তু 116টি আসন প্রাপ্ত হয়েছিল, এবং আওয়ামী লীগ প্রাপ্ত হয়েছিল 140টি আসন। তো আপনি যদি চিন্তা করে দেখেন, সেটা হচ্ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ছিল, এবং কোনো দলই কিন্তু সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরবর্তীতে আওয়ামী লীগ জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করলো। এরপরে দ্বিতীয় যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, সেটাতে হচ্ছিল বিএনপি সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেল। এরপরে আমরা দেখলাম যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন বিষয়ক যে সাংবিধানিক বিধান, সেখানে 6টা বিকল্পের কথা বলা ছিল, যে 6টা বিকল্প নিঃশেষিত না করেই ইয়াজউদ্দিন সাহেব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে গেলেন। ওই তত্ত্বাবধায়ক সরকার বেশি দিন টিকলো না। এরপর একটা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসলো। ওই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অদ্যাবধি কিন্তু সংসদ দ্বারা কিন্তু এটা এই ভ্যালিডেশন বলে, সংসদ তাকে অনুমোদন দেয়নি। এখন সংসদ অনুমোদন না দেওয়ার কারণে 2008 সালের যে তত্ত্বাবধায়ক সরকার, সেটাকে কিভাবে অনুমোদন দেওয়া হয়েছে? আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল বিষয়ক যে আপিল মামলাটি ছিল, আপিল মামলাটি শুনানিকালে সেখানে অপ্রাসঙ্গিক আলোচনার অবতারণায় এই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে বৈধতা দেওয়া হয়েছে। এই বৈধতা কিন্তু মানে সাংবিধানিক বৈধতার অনুপস্থিতিতে আদালত যদি অপ্রাসঙ্গিক আলোচনার করে এই ধরনের বৈধতা দেয়, ওই বৈধতা দ্যাট ইজ নট এই যে এই বৈধতা ইন দি আই অফ দ্য ল, বুঝতে পেরেছেন? আইনের দৃষ্টিতে দ্যাট ইজ নট ফেয়ার অ্যান্ড লিগ্যাল। তো এখন দেখা যাচ্ছে যে এই 2008-এ যে নির্বাচন হলো, ওই নির্বাচন এবং ওই তত্ত্বাবধায়ক সরকার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, এর কোনোটি কিন্তু সংসদ কর্তৃক বৈধতা প্রাপ্ত না হওয়ায় 2008 পরবর্তী যতগুলো সংসদ নির্বাচন হয়েছে, 2014-তে, 2018 এবং 2008 তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো, সেখানে আমরা দেখলাম যে আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলো, কিন্তু সংকটটা তারপর থেকে 14 থেকে শুরু হলো। এখন আপনাকে দেখতে হবে ওই তত্ত্বাবধায়ক সরকারটার যে কার্যকলাপ, যে আওয়ামী লীগের যিনি সভানেত্রী ছিলেন, তিনি আমেরিকা যাওয়ার সময় বলে গিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার আমাদের আন্দোলনের ফসল এবং তাদের কার্যকলাপকে আমরা বৈধতা দিব। তো আওয়ামী লীগ তো ওই নির্বাচনে 2/3 মেজরিটি পেয়েছে, আওয়ামী লীগ কেন বৈধতা দিল না? আওয়ামী লীগ ওইটাকে বৈধতা না দেওয়ার কারণে পরবর্তীতে যে 2014-তে যে নির্বাচন হলো, 2018-তে যে নির্বাচন হলো, এবং 2024-এ যে নির্বাচন হলো, এর ফলশ্রুতিতে যেহেতু প্রথম নির্বাচনটি অবৈধ এবং ওই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারটি সংসদ কর্তৃক বৈধতা প্রাপ্ত হয়নি, তাহলে কনজিকিউটিভ এর পরবর্তীতে যে সরকারগুলো এসেছে, এই সরকারের কোনোটি কিন্তু বৈধ সরকার না। আর এছাড়াও আমাদের সংবিধানের সংসদ গঠন বিষয়ক সংবিধানের যে আর্টিকেল 65 সাব আর্টিকেল 2, তো সেখানে বলা আছে যে সংসদ কিভাবে গঠিত হবে, যে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে
প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত 300 এবং তাদের আনুপাতিক প্রতিনিধিত্বের ভোটে নির্বাচিত 50, মোট 350 সদস্য সমন্বয়ে সংসদ গঠিত হবে। তো একটা নির্বাচনে যদি দেখা যায় যে 154 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়, ওই সংসদ কিন্তু আর্টিকেল 65 সাব আর্টিকেল 2 এর স্পিরিট অনুযায়ী, সাংবিধানিক বিধান অনুযায়ী গঠিত হয়নি। সেই ওই কারণে এই প্রশ্ন নিয়ে তো আদালতে কেউ যায়নি, আমরা বিএনপিকে আন্দোলন করতে দেখেছি, আপনারা তখন তো এই কথা বলেননি যে এটি বিনা প্রতিদ্বন্দ্বিতা 154 জন নির্বাচিত হলে সেই সরকার বৈধ নয় বা আইনগত দিক থেকে সেটি স্বীকৃত নয়। এখানে আদালতে যায়নি, তখন তো প্রতিকূল পরিবেশ ছিল, এখন অনুকূল পরিবেশ এসেছে। বা তখন কথা বলারও তো, তখন যদি এইসব ব্যাপারে আমরা যদি কথা বলতাম, তখন তো আমাদের এই যে গোয়েন্দা বাহিনী ধরে নিয়ে যেত, তো তখন তো কেউ তো এই যে টকশোতে এসে তো কেউ স্বাধীনভাবে কথা বলতে পারতো না। এটা আপনি যদি মানে নির্মোহভাবে যদি সংবিধান বা আইনকে যদি বিশ্লেষণ করতে চান, তাহলে হচ্ছিল 2008-এর নির্বাচনটা অবৈধ, 2014 নির্বাচন এবং পরবর্তী প্রত্যেকটা নির্বাচন অবৈধ। এটা আপনাকে মানতেই হবে এবং আপনাকে স্বীকার করতেই হবে।